শুভেচ্ছা সবাইকে। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা ক্লিওপেট্রা। বইটি রূপান্তর করেছেন সাইম সোলাইমান। মিশরের একটা প্রাচীন শহরের নাম এবাউদিস। শহরটার চারিদিকে পর্বতমালা, সেগুলোর এক প্রান্তে অনেক পুরনো একটা মন্দিরের ধ্বংসাবশেষ। সম্প্রতি মন্দিরটার এক পাশের দেয়াল ঘেঁষে আবিষ্কৃত হয়েছে একটা কবর, আর 10টা সাধারণ কবরের মতো নয় সেটা। মাটির 89 ফিট নিচে একটা বড় প্রকোষ্ঠে পাওয়া গেছে 3টা কফিন। দুটো সম্ভবত আমাদের গল্পের নায়ক হারমাচিসের বাবা মার। গুপ্তধনের লোভে চোরের দল নির্দয়ের মতো ভেঙে ফেলেছে কফিন দুটোকে। ভিতরে কি পেয়েছে ওরাই জানে, কিন্তু নতুন পর্যটকদের কাছে মিথ্যা বলে বিক্রি করতে পারলে ভালো আয় হবে বুঝে মমি দুটোও ফেলে যায়নি শয়তানের দল। কবরটা যখন আবিষ্কৃত হলো তখন আমার এক ডাক্তার বন্ধু বেড়াতে গিয়েছিল লিবিয়ায়। 2 দিন সেখানে থাকার পর নীলনদ পার হয়ে অ্যাবাউদিসে গেল সে। তারপর ঘটনাচক্রে ওই তস্কর বাহিনী সর্দারের সঙ্গে পরিচয় হয়ে গেল ওর। কফিন দুটো পাওয়ার ঘটনা আমার বন্ধুকে বিস্তারিত বলল লোকটা। আরও জানালো একটা কফিন খুলতে বাকি রয়ে গেছে তখনও। কফিনটা দেখে নাকি আহামরি কিছু মনে হয়নি ওদের, তাই হাত দেয়নি। কৌতূহলী হয়ে উঠল আমার বন্ধু। ছোট থেকেই সে বেশ অ্যাডভেঞ্চারাস, তাই কবর অভিযানের সুযোগটা হারাতে চাইল না। মোটা ঘুষ দিল চোরের সর্দারকে, ওকে পথ দেখিয়ে ওই কবরে নিয়ে গেল লোকটা। এর পরের ঘটনা আমার বন্ধুর চিঠি থেকেই তুলে ধরছি আপনাদের জন্য। এই রাতে একটা মন্দিরের কাছে খোলা আকাশের নিচে ঘুমালাম। ভোর হওয়া মাত্রই রওনা হলাম আমরা। মানে আমি, চোরের সর্দার আলী ও তার দল। আমি লোকটার নাম দিয়েছিলাম আলী বাবা। সূর্যোদয়ের ঘণ্টা খানেক পর আমরা পৌঁছালাম আলী বাবার কুকর্মের জায়গায়। দেখলাম একটা উপত্যকায় হাজির হয়েছি। ভালো মতো খেয়াল করলাম জায়গাটা। চারিদিক একেবারে নির্জন, পায়ের নিচে মাটির তুলনায় বালি বেশি। আশেপাশে বড় বড় পাথর, সূর্যের তাপে তেতে উঠেছে পাথরগুলো। গরমে কষ্ট হচ্ছে খুব, হাঁটতে পারছি না ঠিক মতো। সঙ্গে থাকা মালবাহী গাধাটার পিঠ থেকে মালামালগুলো নামিয়ে চাপালাম আলীর লোকজনের কাঁধে। এরপর নিজে চেপে বসলাম গাধাটার উপর। চলতে আরম্ভ করলাম একটানা। এক সময় একটা বড় পাথরের বোল্ডারের সামনে এসে দাঁড়ালো আলী। বলল, কবরটা ওই পাথরের নিচে। নামলাম গাধার পিঠ থেকে। সঙ্গে থাকা অল্প বয়সী একটা ছেলেকে মালপত্রের দায়িত্বে বুঝিয়ে দিয়ে আলীর পিছু নিলাম আমি। বোল্ডারটার নিচে একটা ছোট্ট গর্ত। বাইরে থেকে দেখেই বুঝলাম একজন পূর্ণবয়স্ক লোকের পক্ষে গর্তটার ভিতরে ঢুকে দাঁড়ানো তো দূরের কথা, হামাগুড়ি দিয়ে চলাই কষ্টকর হবে। মরুভূমির শিয়াল হয়তো তৈরি করেছে গর্তটা। বেটে খাটো হালকা পাতলা শরীর নিয়ে সহজেই হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকে গেল আলী। ওকে অনুসরণ করতে যথেষ্ট কসরত করতে হলো আমার। গর্তের ভিতরটা বাইরের তুলনায় ঠান্ডা আর অন্ধকার। সঙ্গে আনা মোমবাতি জ্বালালাম আমরা। এগিয়ে চললাম একটানা। এক সময় হাজির হলাম একটা বড় প্রকোষ্ঠে। থামতে বললাম আলীকে। দম নেওয়ার ফাঁকে চোখ তুলে তাকালাম এদিক ওদিক।
দেয়ালে কয়েকটা ছবি আঁকা দেখলাম। একটা ছবি আমার দৃষ্টি আকর্ষণ করলো। হাতে জাদুকরদের মতো একটা লাঠি নিয়ে সাদা লম্বা দাড়িওয়ালা রাজকীয় চেহারার এক বুড়ো বসে আছেন এক বাঁকা চেয়ারে। তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে পুরোহিতদের একটা দল। প্রকোষ্ঠটার ডান দিকে কুয়ার মতো একটা গর্ত। সেটার কাছে আমাকে নিয়ে গেল আলী। সঙ্গে করে কয়েকটা শক্ত মোটা কাঠ নিয়ে এসেছিল সে। কুয়ার মুখে আড়াআড়ি ভাবে বসিয়ে দিল কাঠগুলোকে। তারপরও বেশ কিছুটা জায়গা খোলা থেকে গেল। কাঠগুলোতে দড়ি বাঁধতে দেখে বুঝলাম ওর উদ্দেশ্য কি। পোশাকের ভিতর কতগুলো মোমবাতি ভরে দড়ি বেয়ে নিচে নেমে গেল সে। নিচে পৌঁছানোর পর মোমবাতি জ্বালালো আলী। সে পেশায় চোর, ওর অভিজ্ঞতা অনেক। কিন্তু আমি কোনোদিন দড়ি বেয়ে উঠানামা করিনি। কাজটা করতে হবে ভেবে ঘাবড়ে গেলাম। নিচে নামবো কি নামবো না ভাবলাম কিছুক্ষণ। শেষ পর্যন্ত কৌতূহলের কাছে পরাজিত হলো ভয়। সময় নষ্ট না করে নেমে গেলাম নিচে। আলীর কয়েকজন সহকারী দাঁড়িয়ে রইল কুয়াটার মুখে। আমার জন্য অপেক্ষা করছিল আলী। আমি নামা মাত্রই আরেকটা মোমবাতি জ্বালিয়ে আমার হাতে দিল। তারপর হাঁটা ধরলো একটা সরু 5 ফিটের মতো উঁচু প্যাসেজের উদ্দেশ্যে। একটা কথাও না বলে ওর পিছু নিলাম। হাজির হলাম আর একটা প্রকোষ্ঠে। এত গরম আর নীরব কোনো জায়গায় এর আগে কখনো গিয়েছি বলে আমার মনে হয় না। মোমবাতি উঁচু করে ধরে তাকালাম চারিদিকে, কিন্তু প্রকোষ্ঠটার একটা দেয়ালেও কোনো ছবি দেখলাম না। খেয়াল করলাম এক পাশে উল্টে পড়ে আছে দুটো কফিন। কাজটা কাদের জানা থাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম আলীর দিকে। আমাকে তাকাতে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল চোরের সর্দার। প্রকোষ্ঠটার এক কোণে চূড়ান্ত অবহেলায় ফেলে রাখা একটা কফিনের দিকে ইঙ্গিত করে বলল, ওই যে আরেকটা মমি। এগিয়ে গেলাম কফিনটার দিকে। ভালো মতো দেখলাম শক্ত পুরুয়ার মসৃণ সাইডার কাঠে তৈরি। কফিনটাকে দেখে একেবারে সাধারণ বলে মনে হলো। ভুল বলেনি আলী। কাজ শুরু করতে বললাম ওকে। হাতুড়ি আর বাটালি বের করে অভিজ্ঞ হাতে কফিনটা ভাঙতে আরম্ভ করলো সে। দক্ষ হলেও কাজটা শেষ করতে সময় লাগলো ওর। তারপর অনেক কষ্ট করে দুজনে মিলে তুললাম প্রায় 3 ইঞ্চি পুরো ঢাকনাটা। মোমবাতি উঁচু করে উকি দিলাম ভিতরে। সব মমি চিৎ করে শোয়ানো থাকে জানতাম, কিন্তু ওই মমিটা এক পাশে কাত হয়েছিল। শুধু তাই নয়, খেয়াল করলাম মমিটার 2 হাঁটু সোজা থাকার বদলে কিছুটা বেঁকে আছে। পাশে দাঁড়ানো আলী বিড়বিড় করে বলল, অদ্ভুত। বুঝলাম, যথাযোগ্য মর্যাদায় কবর দেওয়া হয়নি লোকটাকে। কাপড়ে পেঁচিয়ে রাখা একটা প্যাপিরাস খণ্ড চোখে পড়ল আমার। হাত বাড়িয়ে তুলে নিলাম জিনিসটা। আপাত দৃষ্টিতে মনে হলো কফিনের ঢাকনা লাগানোর আগে প্যাপিরাসটা কেউ ছুঁড়ে মেরেছিল ভিতরে। তাকালাম আলীর দিকে। লোভে 2 চোখ চকচক করছে ওর। অবস্থা বুঝে শার্টের বুতাম খুলে ভিতরে ঢুকিয়ে রাখলাম প্যাপিরাসটা। কিছু বলল না আলী। ওর সঙ্গে আগেই কথা হয়েছিল 3 নাম্বার কফিনটার ভিতরে যা পাওয়া যাবে সব আমি নেব।
কথার বরখেলাপ করলো না চোরের সর্দার। আবার কাজ শুরু করার ইঙ্গিত করলাম আলীকে। দুজনে মিলে খুলতে আরম্ভ করলাম মমির সাদা কাপড়ের ব্যান্ডেজ। মুখের ব্যান্ডেজ খোলার পর সেখান থেকে পেলাম আরেকটা প্যাপিরাসের রোল। আগেরটার মতো সেটাকে ঢুকালাম শার্টের ভিতর। কাজ চালিয়ে গেলাম আমরা। হাঁটুর ব্যান্ডেজ খোলার পর পেলাম তৃতীয় আর শেষ প্যাপিরাসের রোল। দেরি না করে দখল করলাম সেটাও। তারপর মোমবাতি নিচু করে ধরে ভালো মতো তাকালাম মৃত লোকটার দিকে। দেহটা শুকিয়ে একেবারে খটখটে হয়ে যায়নি দেখে বুঝলাম নেট্রনে পুরো 70 দিন ডুবিয়ে রাখা হয়নি মৃতদেহটাকে। লোকটার চেহারায় তখনও ফুটে আছে মৃত্যু যন্ত্রণার ছাপ। বিকৃত চেহারার উপর মোমবাতির আলো ধরা মাত্রই ভয় পেয়ে পিছিয়ে গেল আলী। দূরে দাঁড়িয়ে অস্ফুট স্বরে কি যেন বলতে লাগলো একটানা। মমিটা একজন মধ্যবয়স্ক লোকের। ধূসর হয়ে যাওয়া অল্প কিছু চুল লেপ্টে আছে ওর খুলিতে। মুখের ব্যান্ডেজ খোলার সময়ই খেয়াল করেছি খুলিটা দেহ থেকে আলাদা। তার মানে শিরোচ্ছেদ করা হয়েছিল লোকটার। মমিটা লম্বায় 6.5 ফিটের বেশি। সেটার কাঁধ দুটো অনেক চওড়া। দেহের আকৃতি দেখে বুঝলাম জীবদ্দশায় লোকটা ছিল খুব শক্তিশালী। উল্লেখযোগ্য আর কিছু চোখে পড়ল না। আমার কাজ শেষ হয়েছে বুঝতে পেরে আর দেরি করলো না আলী। দড়ি বেয়ে উঠতে আরম্ভ করলো উপরে। মৃত্যু প্রকোষ্ঠটাতে একা থাকার মতো সাহস ছিল না আমারও। কাজেই বিনা দ্বিধায় অনুসরণ করলাম তাকে। আর বিশেষ কিছু লেখার নেই। কিছু কাজ বাকি আছে এখানে, সেগুলো সেরেই হাজির হয়ে যাব লন্ডনে। আরো অনেক কথা বলার আছে, সাক্ষাতে জানাবো বিস্তারিত। আজকের মতো বিদায়। 10 দিন পর লন্ডনে ফিরে এলো আমার বন্ধু। ততদিনে একজন হায়ারোগ্লিফিক বিশেষজ্ঞের সঙ্গে দেখা করে কথাবার্তা বলে রেখেছি আমি। বন্ধু ফেরার পর দিনই ওকে নিয়ে গেলাম ওই বিশেষজ্ঞের কাছে। একে একে 3টা প্যাপিরাসের উপর ভালো মতো চোখ বুলানোর পর বলল লোকটা, আমার মনে হয় রানী ক্লিওপেট্রার আমলের কোনো লোকের আত্মজীবনী উদ্ধার করেছেন আপনারা। প্যাপিরাস 3টা পড়ে অর্থ বুঝতে 6 মাস সময় লাগবে আমার। হাতে ধরা প্যাপিরাসটা আবার পড়তে আরম্ভ করলো সে। কিছুক্ষণের মধ্যেই দারুণ উত্তেজিত হয়ে উঠল। প্যাপিরাসটা হাতে নিয়ে প্রায় ছুটে বেড়াতে লাগলো সারা ঘরে। একটু পর থামলো। এক লাফে এসে দাঁড়ালো আমাদের সামনে। একবার আমার আরেকবার আমার বন্ধুর সঙ্গে হাত মেলাতে আরম্ভ করলো। মুখ চাওয়াচাই করলাম আমরা 2 বন্ধু। পাগলের পাল্লায় পড়লাম কি না ভাবলাম আমি। আমাকে বেশিক্ষণ চিন্তা করার সুযোগ দিল না বিশেষজ্ঞ লোকটা। চিৎকার করে বলল, মরে গেলেও প্যাপিরাস 3টা অনুবাদ করব আমি। কেউ ঠেকাতে পারবে না আমাকে। তারপর প্রকাশ করব অনুবাদ গ্রন্থটা, ওসিরিসের শপথ। সারা দুনিয়ায় যত ইজিপ্টোলিস্ট আছে আমার বইয়ের খবর শুনে ছুটে আসবে লন্ডনে। বলেই আবার ঝাঁকাতে আরম্ভ করলো আমাদের হাত। অনুবাদের কাজ শেষ হলো এক সময়। ছাপাও হয়ে গেল বইটা। আর সেটাই এখন ধরে আছেন আপনারা। দেবী অসিরিসের শপথ। আমার এই কাহিনীর প্রতিটা অক্ষর সত্য। আমার নাম হারমাচিস। উত্তরাধিকার সূত্রে একসময় অ্যাবাউট-দিস মন্দিরের পুরোহিত ছিলাম আমি। আমাকে নিয়ে কত আশা ছিল বাবার, সব নষ্ট করে দিয়েছি। নারীর প্রেমে মত্ত হয়ে ভুলে গিয়েছিলাম আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভুলে গিয়েছিলাম এমনকি দেবতাদেরও। যেমন কর্ম তেমনই ফল। এখন কারাগারে বসে মৃত্যুর অপেক্ষা করছি
আর লিখছি এই কাহিনী। একেবারে প্রথম থেকেই শুরু করি। অ্যাবাউদিসে জন্ম আমার সঙ্গে একই দিনে জন্মালো ক্লিওপেট্রা। মেয়েটা পরে মিশরের রানী হলো। আরো পরে বলবো ওর কথা, নিজেরটা শেষ করি প্রথমে। আমার জন্মের সময় মিশরের রাজা ছিল টলেমি অলিটিস। লোকে বংশীবাদক নামে চিনত ওকে, কারণ সারাদিন প্রিয় বাঁশিটা নিয়েই পড়ে থাকতো সে। রাজকর্ম দেখাশোনা করতো না খুব একটা। এসব কথার কিছু আমি শুনেছি আমার বুড়ি দাইমা আটোয়ার মুখ থেকে, আর বাকিটা বাবার কাছে। টলেমি ছিল মেসেডোনিয়ার লোক, খাঁটি মিশরীয় রক্ত ছিল না ওর দেহে। আভিজাত্যের দিক দিয়ে ওর পরের স্থানটা ছিল আমার বাবা এমেনেমহেটের। তিনি ছিলেন অ্যাবাউদিস মন্দিরের প্রধান পুরোহিত এবং মিশরের আদি অধিবাসীদের একজন। আমাকে আতুর ঘরে রেখেই মারা গেলেন মা। মরার আগে এক রাতে স্বপ্নে দেখলেন আমি মিশরের রাজা হব। স্বপ্নের ব্যাপারটা বাবাকে খুলে বললেন তিনি। শুনে চিন্তিত হয়ে পড়লেন বাবা, কারণ মায়ের বেশিরভাগ স্বপ্নই সত্য হতো। ওই স্বপ্নটাও সত্য হলে রাজত্ব শেষ হয়ে যাবে টলেমি আর ওর বংশধরদের। আবার মিশরের শাসন ফিরে পাবে আদি অধিবাসীরা। কথাটা টলেমির কানে গেলে সে কি করতে পারে বুঝতে সময় লাগলো না বাবার। তাই মায়ের মৃত্যু শয্যার পাশে উপস্থিত সবাইকে দেবদেবীর নামে এই বলে শপথ করালেন তিনি যে মা যা বলেছেন তার একটা শব্দ কাউকে বলবে না ওরা। কিন্তু নারীর জীব ছাড়া পৃথিবীর আর সবকিছুকেই বোধহয় বেঁধে রাখা সম্ভব। বুড়ি দাইমা আটোয়াও ছিল শপথকারীদের মধ্যে। সর্বনাশটা ঘটালো সেই। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে শপথের কথাও মুছে যেতে আরম্ভ করলো ওর মন থেকে। একদিন হয়তো পুরোপুরি ভুলেই গেল সে। ঘটনাটা ফাঁস করে দিল ওর মেয়ের কাছে। সেই রাতে মেয়েটা ঘুম থেকে ডেকে তুলল ওর স্বামীকে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জানালো সব। পরদিন বন্ধুদের আড্ডায় গেল লোকটা। হয়তো বলার মতো কিছু খুঁজে না পেয়ে আমার ব্যাপারে আলোচনা শুরু করলো। বন্ধুদের মধ্যে একজন ছিল টলেমির গুপ্তচর। যত তাড়াতাড়ি পারল টলেমির দরবারে উপস্থিত হয়ে পুরো ঘটনা বর্ণনা করলো সে। শুনে খুব স্বাভাবিকভাবেই প্রচণ্ড রেগে গেল টলেমি। ওর কয়েকজন বিশ্বস্ত রক্ষী ছিল যাতে গ্রিক, স্বভাবে ভয়ঙ্কর। টলেমি ডাকলো ওদেরকে, অ্যাবাউদিসে যাওয়ার হুকুম দিল। আমার নাম জানা না থাকায় রক্ষীদের আদেশ দিল, এমেনেমহেটের নবজাতক ছেলেটার মাথা কেটে একটা ঝুড়িতে ভরে নিয়ে এসো আমার কাছে। পারলে পুরস্কার পাবে, না পারলে তোমাদের মাথা কাটবো আমি। রওনা হলো রক্ষীরা। নীলনদ পার হয়ে প্রায় পৌঁছে গেল অ্যাবাউদিসের কাছাকাছি। তখনই ঘটল অদ্ভুত এক ঘটনা। একেবারে শান্ত ছিল আবহাওয়া, আকাশ ছিল পরিষ্কার, কিন্তু হঠাৎ করেই মেঘে ছেয়ে গেল নীলাকাশ। এলোমেলো বাতাস বইতে আরম্ভ করলো। নীল নদের পানিতে উঠল ঘূর্ণি। অবস্থা বেগতিক বুঝে দেবতাদের নাম স্মরণ করতে আরম্ভ করলো দুঃসাহসী রক্ষীরা। অ্যাবাউদিসের প্রধান সড়কের পাশেই ছিল ঘাট। সেখানে নৌকা ভিড়াতে চাইল ওরা, পারল না। দমকা বাতাস আর ঢেউ নৌকাটাকে নিয়ে গেল বহু দূরে। বহু কষ্টে এক সময় ডাঙায় উঠে এলো রক্ষীরা। প্যাচপ্যাচে কাদা পার হয়ে অনেক পথ ঘুরে অ্যাবাউদিসের প্রধান সড়কে ওঠার পর আমাকে খুন করার ইচ্ছে চলে গেল অনেকেরই। একজন ফিরে যাওয়ার প্রস্তাব করলো, ওকে সমর্থনও করলো কেউ কেউ। তখন দলনেতা মনে করিয়ে দিল, খালি হাতে ফিরে গেলে ধরে মাথা থাকবে না একজনেরও। কাজেই লোকজনকে জিজ্ঞেস করতে করতে এমেনেমহেটের বাড়ির পথ ধরল ওরা। রক্ষীরা পৌঁছানোর আগেই খবরটা ছড়িয়ে পড়লো অ্যাবাউদিসের প্রায় সব জায়গায়। কী উদ্দেশ্যে এসেছে ওরা সেটাও অজানা রইল না। মাঠে কাজ করছিল এক ভালো মানুষ চাষি। লোকটার নাম মনে আসছে না এই মুহূর্তে। ছুটলো আমাদের বাড়ির দিকে। আমার মায়ের মৃত্যুর সময় উপস্থিত ছিল সে। ভুল করলো চাষি, আমাদের বাসায় না এসে মন্দিরে যাওয়া উচিত ছিল ওর। বাবাকে জানানো উচিত ছিল রক্ষীদের ব্যাপারটা। উত্তেজনার সময় মাথা ঠিক রাখতে পারেনি বেচারা। যাই হোক, তখন আমাকে দেখাশোনা করছিল বুড়ি দাইমা আটোয়া। ওকে সবকিছু খুলে বলল চাষি। শুনে স্তম্ভিত হয়ে গেল আটোয়া। জিজ্ঞেস করলো লোকটা, এখন কি করব আমরা? মাথা কাজ করছে না আটোয়ার।
বুঝতে পারল বুড়ি সব দোষ ওর। চাষির প্রশ্নের উত্তরে বলল সে, জানি না। রক্ষীরা এসে পড়েছে কিনা দেখার জন্য জানালা দিয়ে তাকালো চাষি। উঠানে আমার সমবয়সী একটা ছেলেকে খেলতে দেখে আবার জিজ্ঞেস করলো, বাচ্চাটা কার? আমার মেয়ের। ছেলেটা হামাচিসের দুধ ভাই। কেন? এখন তোমার সামনে দুটো পথ খোলা আছে। বুদ্ধি দিল চাষি। হারমাচিসকে লুকিয়ে ফেলতে পারো কোথাও, কিন্তু তাতে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। ছেলেটাকে খুঁজে বের করবেই রক্ষীরা, দরকার হলে তোমার মাথাটাও কাটবে। তাছাড়া কখন কেঁদে উঠে হারমাচিস কোনো ঠিক নেই। আওয়াজ শুনে রক্ষীরা বুঝে যাবে কোথায় আছে সে। আর যদি হারমাচিসকে বাঁচাতে চাও তাহলে তাহলে তোমার নাতিকে তুলে দিতে হবে রক্ষীদের হাতে। ওরা চেনে না হারমাচিসকে, তোমার মুখ থেকে যা শুনবে সেটাই বিশ্বাস করবে। কথাটা শুনে ভয়ঙ্করভাবে কেঁপে উঠল আটোয়া। ওর নাতি ওর নিজের রক্ত। সিদ্ধান্ত নিতে কিছুক্ষণ দেরি করলো বুড়ি। তারপর এক দৌড়ে উঠানে গিয়ে ঘরের ভিতরে নিয়ে এলো নাতিকে। ভালো মতো গোসল করালো। আমার গা থেকে রেশমের পোশাকটা খুলে পরালো ওকে। আমাকে উদাম গায়ে ফেলে রাখা হলো ঘরের এক কোণে, আর নাতিকে শুয়ে দিল আমার দোলনায়। এরপর মুঠো মুঠো মাটি নিয়ে মাখালো আমার গায়ে, মুখে, চুলে। আমার ধবধবে ফর্সা চামড়াটা নিমিষেই কালো হয়ে গেল। আমাকে কোলে করে উঠানে নিয়ে গেল আটোয়া, ছেড়ে দিল মাটিতে। হাত পা ছুড়ে খেলতে লাগলাম আমি। ততক্ষণে এসে পড়েছে রক্ষীরা। ওদের আসতে দেখে চাষি প্রথমে সতর্ক করলো আটোয়াকে, তারপর নিজে লুকিয়ে পড়লো নিরাপদ জায়গায়। বীরদর্পে আমাদের উঠানে প্রবেশ করলো রক্ষীরা। তৃষ্ণার্ত ছিল বলে ওদেরকে দুধ আর মধু খেতে দিল আটোয়া। উঠানে আমাকে দেখে জিজ্ঞেস করলো দলনেতা, ছেলেটা কার? আমার মেয়ের হুজুর। এই শীতের ওর বয়স। আমেনেহেটের ছেলেটা কোথায়? উত্তরটা দিতে আটোয়ার কেমন লেগেছিল জানি না, তবে ঘটনা লিখতেই আমার চোখে পানি এসে যাচ্ছে। ভেতরের ঘরে হুজুর। বলল আটোয়া। দোলনায় শুয়ে আছে। ওর বাবাকে কি ডেকে দেব? ক্রুর হেসে দলের একজনকে ইঙ্গিত করলো নেতা। লোকটা ঢুকলো ঘরের ভিতরে, তারপর কোলে করে নিয়ে এলো আটোয়ার নাতিকে। জানেন হুজুর, বুক ফেটে বের হয়ে আসতে চাওয়া কান্নাটাকে জোর করে চেপে রেখে বোকার ভান করলো বুড়ি। এই ছেলে একদিন মিশরের রাজা হবে। মরার আগে ওর মা স্বপ্নে দেখেছেন ওর মায়ের স্বপ্ন সবসময় সত্য হোক। নেতাকে খাপ থেকে তলার বের করতে দেখে থেমে গেল বুড়ি। লোকটা এক কোপে কেটে ফেলল ওর নাতির মাথা। সঙ্গে করে নিয়ে আসা ঝুঁতে কাটা মাথাটা ভরতে ভরতে লোকটা বলল, ঠিকমতো যত্ন নিয়ে মিশরের ভবিষ্যৎ রাজার। মাথায় না হোক, অন্তত ঘাড়ে তো মুকুট পড়তে পারবে সে। ওর কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল রক্ষীর দল। ফিরতি পথ ধরল ওরা। আর নাতির লাশ নিয়ে বিলাপ করতে কাঁদতে আরম্ভ করলো আটোয়া। ওর মেয়ে ছিল বাজারে। রক্ষীদের চলে যেতে দেখে এলো আমাদের বাড়িতে। ছেলের লাশ দেখে আর সব ঘটনা শুনে প্রায় পাগল হয়ে গেল মেয়েটা। খবর পেয়ে ছুটে এলো ওর স্বামীও। খুন করতে উদ্যত হলো আটোয়াকে। তখন বাবাকে ডাকতে মন্দিরের উদ্দেশ্যে দৌড় দিল চাষি। সাধনায় মগ্ন ছিল বাবা। রক্ষীদের আগমনের ব্যাপারে কিছুই জানতেন না। চাষির মুখ থেকে ঘটনা শোনার পর লোকজন নিয়ে ছুটে এলেন তিনি। প্রথমেই নিবৃত্ত করলেন আটোয়ার মেয়ের জামাইকে, কিন্তু পুত্রশোকে কাতর লোকটা আটোয়াকে খুন করতে না পেরে বলল পরদিন টলেমির দরবারে গিয়ে সব বলে দেবে। অভিশাপ দিতে দিতে বিদায় নিচ্ছিল স্বামী স্ত্রী। কিছুক্ষণ কি যেন ভেবে ওদেরকে গ্রেপ্তার করার আদেশ দিলেন বাবা। তার নির্দেশে ওদেরকে ধরে নিয়ে যাওয়া হলো মন্দিরে। সেখানে কোনো এক পাতাল প্রকোষ্ঠে চিরদিনের জন্য হারিয়ে গেল ওরা। বাবা, চাষি, বুড়ি দাইমা আটোয়া আর বাবার খুব বিশ্বস্ত কয়েকজন ছাড়া আসল ঘটনাটা জানতে পারল না অন্য কেউ। পরে সারা অ্যাবাউদিসে প্রচার করা হলো হারমাচিসকে মেরে ফেলেছে রক্ষীরা। অপুত্রক থাকার দুঃখ সহ্য করতে না পেরে একটা ছেলেকে দত্তক নিয়েছেন আমেনেমহেট। নিজের বাবার কাছে পালক পুত্রের পরিচয়ে শুরু হলো আমার নতুন জীবন।